নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর তার অধিকাংশ ক্রেডিট আমি তোমাদেরকে দেবো। পায়ে পায়ে আমরা 2000 সাবস্ক্রাইবারের পথ অতিক্রম করে এলাম। এটা সম্ভব হতো না তোমাদের ভালোবাসা, বড়রা যারা আছো তোমাদের আশীর্বাদ আর শুভকামনা ছাড়া। আজকে এই দিনটা খুবই স্পেশাল আমার জন্য। আজকের এই দিনে খুব ভালো একটা ইনসিডেন্ট নিয়ে আমি হাজির হয়েছি। চলো শুরু করা যাক। আজকে অলৌকিক জনের সঙ্গে ঘটনা শেয়ার করে নিয়েছেন জীবন দাস বাড়ুই। জীবন দাস বাড়ুই পশ্চিম মেদিনীপুরে থাকেন। কর্মসূত্রে উনি হুগলির বাসিন্দা। উনি একটি প্রাইভেট কোম্পানিতে, এজেন্সি বলা যেতে পারে, সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। ওনার এই দীর্ঘ কর্মময় জীবনে উনি অনেক ঘটনার সাক্ষী হয়েছেন, কিন্তু একটা ঘটনা যেটা গত বছর ওনার সঙ্গে ঘটে গেছে, সেটা এমনই একটা ঘটনা, তারপর থেকে উনি সিকিউরিটি গার্ডের চাকরিটাই ছেড়ে দিয়েছেন। এখন উনি পশ্চিম মেদিনীপুরেই থাকেন এবং সেখানে বসে টুকটাক কিছু একটা করে দিন যাপন করেন। কি করেন আমি সেটা বলতে পারছি না, আমি জিজ্ঞেস করিনি। সেই ঘটনাটা এরকমই, উনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন সেই এজেন্সি থেকে ওনাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয় সিকিউরিটি গার্ড হিসাবে। কখনো কখনো ওনার ডিউটি পড়ে অফিসে, কখনো গোডাউনে, কখনো কোনো বিয়েবাড়ির লজে, বা এমনি মানুষের বাড়িতেও পড়ে। এরকমই একটা সময় যখন গত বছরে লকডাউন শুরু হলো, উনি ওনার কাজ হারিয়েছিলেন। কাজ হারানোর পরে দীর্ঘদিন বসেছিলেন, সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং এজেন্সিতেও বারবার জিজ্ঞেস করছিলেন কবে কাজ পাবো। তারা বলছিল লকডাউন না খুললে কিচ্ছু বলা যাচ্ছে না, এখন এভাবেই চলবে। যাই হোক, এরম করতে করতে যখন আনলক ফেজ 1 স্টার্ট হলো, আমি 2020 সালের কথা বলছি, এবছরের নয়, তখন উনি এজেন্সির সঙ্গে আরও একবার যোগাযোগ করলেন যে এখন তো খুলে গেছে, তাহলে এবার দেখুন না যদি আমায় কোথাও কাজ দেওয়া যায়। এজেন্সির যিনি মালিক উনি বললেন, দেখুন এই মুহূর্তে তো সেরকম কোনো কাজের কিছু নেই আমার কাছে, আপনি গ্রামে ফিরে যান। উনি বললেন, আমার বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, 2 ছেলেই পড়াশুনো করছে, ছোট ছেলে তো খুবই ছোট, বড় ছেলেও ক্লাস 8-এ পড়ে। তো এই মুহূর্তে কাজ না করলে আমার সংসার চলবে না, আমি না খেয়ে মরবো। যেই হোক কাজ দিন, যে কোনো জায়গায় আমি যেতে রাজি আছি, যদি দরকার হয় 24 ঘন্টা ডিউটি করব, কিন্তু আমার এই কাজটা আমার খুব দরকার। আর অন্য নতুন জায়গায় চট করে তো নেবে না, এখানে সূত্রে উনি অনেকগুলো কাজ করেছেন বলে উনি এখানেই চেষ্টা করছিলেন। তখন ওই ভদ্রলোক অনেক ভেবে বললেন, দেখুন জীবনবাবু, একটা কাজ আছে, কিন্তু আপনি কি করতে পারবেন? কেন এর আগে যারা গেছে তারা কেউই পারেনি। বললেন, কি কাজ শুনি? উনি বললেন, হুগলিতেই একটা বাড়ি আছে, বাড়িটার যিনি মালিক ভদ্রলোক উনি সারা বছর থাকেন না। তো এবার লকডাউনে এসে আটকে পড়েছিলেন, তো এবার পরবর্তীকালে উনি ব্যবস্থা করছেন চলে যাওয়ার। যতদিন না উনি যাচ্ছেন, উনি ওনার বাড়িতে একটা রাত্রের দিকটা একটা সিকিউরিটি গার্ড চাইছেন। তো এজেন্সি থেকে অনেকজনকে পাঠানো হয়েছে, কিন্তু কেউই কাজ করতে পারেনি, সবাই 1 দিন কি 2 দিন থেকে সব চলে এসছে। তো কেউ কেউ আবার 1 ঘন্টার মধ্যে পালিয়ে এসছে। কি প্রবলেম না প্রবলেম আমি ঠিক জানি না, কেউ পরিষ্কার বলেনি, কিন্তু কেউ কাজ করতে চায় না। তখন জীবনবাবু ভাবলেন হয়তো ভদ্রলোকের ব্যবহার খারাপ, বা হয়তো অন্যান্য কোনো সমস্যা আছে, তাই হয়তো। বলে, যাই হোক আমি ঠিক মানিয়ে নেবো, আমার অত ভালো ব্যবহারের দরকার নেই, আমার কাজ হলেই হলো। উনি বললেন, তাহলে আপনি যখন ইনসিস্ট করছেন তাহলে ঠিক আছে, আপনি যান, কাজটা করুন। এইভাবে জীবনবাবু হুগলির ওই বাড়িটাতে গেলেন। উনি ভাবলেন এটা তো খুব আরামের কাজ, এবং শুধু সিকিউরিটি গার্ড মানে যে সারা রাত জেগে ওনাকে ডিউটি করতে হবে তা নয়। মজার ব্যাপার হলো, ভদ্রলোক দোতলায় থাকবেন ওনার মেয়েকে নিয়ে, ওনার একটা বাচ্চা মেয়ে আছে, স্ত্রী আছে না নেই, কি এদেশে থাকেন কি না সেসব কিছু জানা যায়নি। আর একতলায় যে সিকিউরিটি গার্ড থাকবে সে থাকা মানে তাকে একটা রুম দিয়ে দেওয়া হবে, সে সারা রাত ঘুমোলেও কোনো সমস্যা নেই, তাকে বিছনা টিছনা সমস্ত কিছু দেওয়া হবে। তো প্রথমে জীবনবাবু বললেন, রাত্রে ঘুমোবার জন্য টাকা দেবে কেন? এটা একটা অদ্ভুত ব্যাপার।
আমি যদি তার বাড়িতে গিয়ে গার্ড দিতে গিয়ে ঘুমিয়েই পড়লাম বিছনা বালিশ পেতে, তাহলে সে আমাকে টাকা দেবে কেন, আর সে আমাকে রাখছেই বা কেন? এজেন্সির মালিক কিছু বললেন না, মুচকি হাসলেন, বলে আপনি ঠিক আছে, আপনি তো বলছেন করবেন, দেখুন না 1 দিন 2 দিন করে, ভালো না লাগলে আপনিও চলে আসবেন। উনি ভাবলেন তো এই তো ভারী মজার কাজ হলো, ঘুমোবার জন্য টাকা দেবে, এরকম তো জীবনে শুনিনি। সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে গিয়ে উনি দেখেছেন এক একটা জায়গায় বসতে অবধি দেয় না, টুল পাতা থাকে কিন্তু বসার আইন থাকে না। সেখানে বসা তো কি, সেখানে শোয়া, এটা তো মানে হাতে চাঁদ পাওয়ার মতো। উনি বললেন হ্যাঁ হ্যাঁ, রাত্রে কেন, আমি সারাদিন শুয়ে থাকবো, আমার কোনো আপত্তি নেই। যথারীতি যেদিন নির্ধারিত দিনে ভদ্রলোকের সঙ্গে যেদিন কথা হয়ে গেছিল এজেন্সির, সেদিন উনি চলে গেলেন ঠিকানা ফেকানা নিয়ে। উনি যখন বাড়িটায় গিয়ে পৌঁছলেন তখন রাত 8টা সাড়ে 8টা বাজে। 9টা থেকে ডিউটি, 9টা থেকে পরের দিন সকাল 9টা। গেলেন, গিয়ে দেখলেন বেল বাজানোর পরে অনেকক্ষণ বাজে একজন মাঝবয়সী ছেলে, ভদ্রলোক বলা ভালো, বাট মাঝবয়সী ছেলে, খুব বেশি হবে, তার বয়স হবে 32-33-এর মধ্যে, থেকে বেশি বয়স না, নেমে এলো। আর তার পেছন পেছন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ম্যাক্সিমাম 3-3.5 বছর হবে, এসে দরজাটা খুলে দিল। বলল আপনি কি নতুন পাঠিয়েছে আপনাকে এজেন্সি থেকে? বললো হ্যাঁ, আমাকে নতুন পাঠিয়েছে। বলে বুঝিয়ে দিয়েছে তো কি করতে হবে? বলছে না, কি করতে হবে মানে, আমাকে বলল যে আপনার জাস্ট রাত্রিবেলায় থাকা এবং বসা শোয়া কোনো কিছুতে আপত্তি নেই। বলে হ্যাঁ, একদম ঠিক বলেছে, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, আপনি শুধু থাকবেন সকাল 9টা অবধি, ব্যাস, তারপর আপনি চলে যাবেন। বলে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমার অভ্যেস আছে, আমি পারবো। খুব ভালো কথা। এবার ওনাকে ওনার ঘর দেখিয়ে দেওয়া হলো, 1 তলার একটা ঘর। ঘরটায় পুরনো আমলের খাট আছে, খুব পুরনো আমলের না হলেও বেশ পুরনো খাট, আলমারি, বিছনা টিছনা, দেখি মনে হচ্ছে কোনো মানে কেউ থাকে। সুন্দর ঘরটা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। সাধারণত সিকিউরিটি গার্ডকে কেউ অত ভালো ঘর দেয় না। বললে আপনি এই ঘরে থাকুন, বসে থাকুন, আর রাত্রিবেলা যদি ঘুম এসে যায়, আপনি বালিশ টেলিশ পাতা আছে, আপনি ঘুমিয়ে পড়তে পারবেন, আমাদের কোনো আপত্তি নেই এই বিষয়ে। আচ্ছা, বলুন আচ্ছা ঠিক আছে। এবার আস্তে আস্তে রাত্রির হচ্ছে, তখন মোটামুটি 10:30 বাজে। জীবনবাবু গেলেন, ওনার ড্রেস চেঞ্জ করে সিকিউরিটি গার্ডের ড্রেস পরে নিলেন, তারপর হাত মুখ ধুয়ে ধুয়ে ওখানে অ্যাটাচ বাথ ছিল, ঘরে এসে বসে উনি ওনার রাত্রের খাবারটা খেয়ে নিলেন। তারপরে দেখছেন ভদ্রলোক বাচ্চাটিকে কোলে করে নিচে নেমে এসছে, এসে ওনাকে বলছে দাদা তাহলে আপনি থাকুন, আমরা আসছি। এইবার জীবনবাবু অবাক হয়ে গেলেন, বলছে আসছি মানে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে না না, আপনাকে তো অ্যাপয়েন্ট করা হয়েছে, আপনি থাকবেন সারা রাতে বাড়িতে, সকাল 9টার সময় আমি আসব, এলে আমি আপনাকে ছেড়ে দেবো, এবার আপনি চলে যাবেন, আবার রাত্রিবেলা আসবেন। বলছে আপনি থাকবেন না? বলছে না না, আমি থাকবো না, আমি থাকবো না বলেই তো আমি লোকের জন্য রেখেছি, নাহলে আমি লোক রাখবো কেন? উনি ভাবলেন সেও তো একটা কথা, কিন্তু এই ভদ্রলোক রাত্রিবেলা থাকবে না কেন, এটাও একটা প্রশ্ন। উনি যতদূর শুনেছিলেন এই লোকটি আমেরিকায় থাকে, সেখানেই তার সব কিছু। এই বাড়িটা একটা ওদের পৈতৃক বাড়ি বলা যায়, যে কোনো কারণে বাড়িটা বিক্রি করতে হোক বা যে কোনো কারণেই হোক এখানে সে এসেছে। এইবার ওনার পুরো ব্যাপারটায় বেশ অস্বস্তি হতে লাগলো। উনি কিছুতেই মেলাতে পারছেন না, যে মানুষটা আমেরিকায় থাকে এখানে থাকে না, পৈতৃক বাড়িতে এসেছে বাস করার জন্য, সিকিউরিটি গার্ড নিতেই পারে, বড় লোকেরা অনেক কিছুই করে, এই অবধি ঠিক আছে, কিন্তু সে নিজের বাড়ি ছেড়ে রাত্রিবেলা যাচ্ছে কোথায়? উনি কৌতূহল চাপতে না পারে বললেন দাদা আপনি যাচ্ছেন কোথায়, যদি কিছু মনে না করেন? বললেন আর একটু এগিয়ে গিয়ে পাশের পাড়ায় আমার একজন রিলেটিভ থাকে, দিদি বলি, আমি তার বাড়িতে রাত্রে থাকি, শুতে যাব। ভদ্রলোক বেশ অমায়িক, ভালোভাবেই কথা বলছিলেন, তার কথার মধ্যে কোনো মানে বঞ্চনা বা কেন একে এত উত্তর দেবো এই ব্যাপারগুলো ওনার ছিল না। এটাতে জীবনবাবু আরও অবাক হয়ে গেলেন, যে এটা আবার কি, নিজের বাড়ি থাকতে অন্যের বাড়ি। এবার লোকটি চলে গেলেন, জীবনবাবুর হাতে একটা চাবি মেন গেটের, আর ওনার কাছে একটা চাবি, বললো আমার কাছে ডুপ্লিকেট চাবি থাকে, আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি কাল সকালে আসবো। দরজা টরজা সমস্ত লক করে দিয়ে উনি ওনার ঘরে এসে বসলেন, মানে যে ঘরটা ওনাকে দেখানো হয়েছে।
এবার আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে ওনার বেশ অস্বস্তি বাড়তে আরম্ভ করলো। সিকিউরিটি গার্ডের কাজ উনি করেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই বাড়িটায় কেমন যেন ওনার একটা অদ্ভুত, অত বড় একটা 3তলা বাড়ি, ওপর টোপর সমস্ত যেহেতু লোক নেই, অন্ধকার, নিচে ওনার ঘরটায় আর সামনের বারান্দার মতো একটা জায়গা, ছোট প্যাসেজ, সেখানে একটা আলো জ্বলছে, আর তাছাড়া ওপরে সমস্ত কোলাপসেবল গেট দেওয়া, সব অন্ধকার। বেশ অস্বস্তি এবং আরও মানে খারাপ লাগতে শুরু করলো, মানে যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, যে কেন কী করতে এলাম, এর থেকে তো অফিসে বা গোডাউনে ডিউটি করা তো অনেক ভালো, এ তো আরাম, ভাবলাম আরামে থাকবো, এ থাকতে গিয়ে তো দেখছি ওটা অন্যরকম লাগছে, ভীষণ অস্বস্তি লাগছে। তারপর উনি ভাবলেন যাক গে, ঠিক আছে কিছুদিন তো করি, পরে ভালো কিছু পেলে চেঞ্জ করে নেওয়া যাবে। তারপর উনি, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, এবার উনি দেখলেন বাড়িতে যখন কেউ নেই, যাকে শুয়ে পড়ি, তো উনি আলোটা নিভিয়ে, বড় আলো নিভিয়ে ছোট একটা লাইট জ্বালিয়ে উনি শুয়ে পড়লেন। তখন বেশ গরম, তখনও সেরকম শীতকাল পড়েনি বা কিছু হয়নি, দুর্গাপুজোর আগের ঘটনা। পাখাটা ঘুরছে আস্তে আস্তে, উনি শুয়ে আছেন। সারা বাড়ির মধ্যে বলছে যেন কেমন একটা নিঝুম, একটা অস্বস্তিকর পরিবেশ। হয়তো একা থাকা, নতুন জায়গায় আসার জন্য এটা হতে পারে, এটাই আমি কোনো অন্য কিছু বলতে চাইছি না, কিন্তু উনি বলছেন বেশ অস্বস্তি লাগছে। ওনার তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করার অভ্যাস আছে, এরকম ফিল হয়নি কখনো যেটা উনি এখানে ফিল করছেন। এবার আস্তে আস্তে উনি কিছুক্ষণ মোবাইলে গান চালিয়ে শুনছিলেন, শুনতে শুনতে ওনার কখন দু চোখের পাতা এক হয়ে এসছে। এতটা জার্নি করে উনি এসেছেন, তারপর একটা আনকা জায়গা, আস্তে আস্তে অনেকক্ষণ এটা ওটা ভাবতে ভাবতে ওনার ঘুম এসে গেছে। ঘুমটা ওনার প্রথমে একটু চটকায় ভেঙে গেছিল, ভালোভাবে ঘুমটা হচ্ছিল না, ঘুম আসছিল ভালোভাবে, আবার যেন চটকা লেগে ঘুম ভেঙে যাচ্ছিল, আননোন জায়গা বলেই এটা হচ্ছিল। তারপর উনি ফিল করলেন যেটা, মানে এখান থেকে সূত্রপাত, যে দরজাটা বন্ধ করে উনি শুয়ে আছেন, দরজার বাইরে খস খস করে একটা বাড়িতে পরা স্যান্ডেল পরে যেমন আমরা হাঁটাচলা করি, সেরকম হাঁটাচলার শব্দ। তো উনি ভাবলেন তো ভদ্রলোক ছাড়া তো আর কেউ নেই বাড়িতে, থাকলে তো উনি বলে যেতেন। তারপর দেখছেন ভালো শব্দ হচ্ছে, মানে জাস্ট মনে হচ্ছে চটি পরে কেউ পায়চারি করলে যেমন হয়। তারপর উনি আস্তে আস্তে খুব মাইনরলি আওয়াজটা শুনছেন, আর বুকটা ধক 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 করে, যেহেতু একা একটা ঘরে শুয়ে আছেন, বেশ ভয় লাগছে ওনার, যে হঠাৎ ফটাস করে চটি পরে সিঁড়ি দিয়ে কেউ যেন নামছে, নেমে ওই জায়গাটায় পায়চারি করছে, মানে দরজার বাইরে, উনি যে ঘরটায় শুয়ে আছেন সেই দরজার বাইরে। ওনার বুক ঢিপ 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 করছে, উনি ভাবছেন এইবার বুঝতে পারছি এ চোর ডাকাতের উপদ্রব আছে, বা কোনো শরিকি ঝামেলা আছে, যার জন্য ভদ্রলোক এই বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গেছেন। এবার উনি ভাবছেন যে তাহলে কি এরকম ডাকাতলা বাড়িতে এসে ভুল করলাম, এবার যদি আমাকে ছুরি দেখায় বা বন্দুক ধরে আমি কি করব, খোঁজ খবর নিয়ে আসলেই তো ভালো হতো। তাই তো ভাবি 3-4 জন গার্ড চলে গেল, নাহলে এত আরামের চাকরি কে পাবে এই লকডাউনের বাজারে, পেয়েও লোকে করছে না, তাহলে তো সত্যি আমি ভেবে কেন দেখিনি। মানে এখন উনি শুয়ে শুয়ে অনুতাপ করছেন যে কেন এলাম, এবং ভয়টা ওনার এতটা বাড়ছিল যে মনে হচ্ছে বাবা কখন সকাল হবে আমি উঠে পালাবো, আর আমি জীবনে এমুখো হব না, কোটি টাকা দিলেও আসবো না। কিন্তু ভয়ের সকাল তো তাড়াতাড়ি হতে চায় না। তখন রাত্রি কটা, সবে 12টা কি 12:30, সকাল হতে ঢের দেরি। খালি মোবাইলে দেখছেন টাইম, আর ভয় ওনার বুক ঢিপ ঢিপ করছে, কখন সকাল হবে, কখন বাড়ি যাব, এভাবে থাকা যাচ্ছে না। তাই যাই হোক, এরকম ভয় পেতে পেতে কখন উনি একদম ঘুমিয়ে পড়েছেন। ঘুমটা এবার ভাঙলো বাইরের দরজা, যেহেতু পুরনো দিনের বাড়ি, দরজার বাইরে এখনকার দিনের বাড়িতে ওগুলো দেখা যায় না, কড়া লোহার বালার মতো দেখতে হয়। যাদের পুরনো বাড়ির সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দরজার লকের ঠিক বাইরে কড়া লাগানো থাকে, যেটা দিয়ে আগেকার দিনে ঠকঠক করে ডাকা হতো কাউকে। সেই কড়া ধরে কেউ ফটফট ফটফট করে আওয়াজ করে দরজায় আওয়াজ করছে, যেন দরজা খুলে দেওয়ার জন্য। তো উনি ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ করে আচমকা ঘুমটা ভেঙে গেছে। উনি ভাবছেন যে সেই ভদ্রলোক কিনা যার বাড়ি,
তারপর ভাবলেন না কিছুক্ষণ দেখি তো, ফট করে দরজা খোলা ঠিক হবে না। দেখছেন আরও দুবার ফটফট ফটফট করে দরজায় আওয়াজ, মানে কে যেন দরজা খুলতে বলছে। তারপর উনি দেখছেন দরজাটা যখন উনি খুলছেন না, এবার যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ দরজাটায় বেশ ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করলে যেমন হয় না, ঠেলা মারছে দরজাটায়। দরজাটা বেশ আওয়াজ হচ্ছে জোরে জোরে। ওনার এবার ভয়ে মানে সপ্তমী উঠে গেছে। উনি ভাবছেন হায় ভগবান, এ কোথায় আমি এলাম। মানে ধদ্দর দদ্দর করে ওনার পাখা চলছে, ওই অবস্থায় উনি ঘামছেন শুয়ে শুয়ে। মানে উনি ধরেই নিয়েছেন এটা কোনো চোর ছ্যাঁচোর বা ওই ধরনের ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি। ওনাকে এবার আজকে রাতটাই মনে হয় শেষ রাত, মেরেই ফেলবে হয়তো। এই করতে করতে এবার উনি দেখলেন পাখাটা ঘুরছিল, বেশ জোরে পাখাটা স্পিডে চলছিল। পাখাটা আস্তে আস্তে হালকা হচ্ছে। কোনো মানুষের যখন মনে হয় যে পাখাটা একটু কমিয়ে দিই, রেগুলেটরটা একটু ঘুরিয়ে, সেরকম উনি ফিল করছেন যেন আস্তে আস্তে পাখাটা হাওয়াটা কমছে। প্রথমে ভাবলেন হয়তো অনেক দিন থাকে না বাড়িতে কি, ওই জন্য ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হবে। আস্তে আস্তে দেখলেন মানে 5-এ একদম ফুল স্পিডে ফ্যানটা ঘুরছিল, সেটা কমতে 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 একদম একে ঘুরলে ফ্যানটা যেমন জাস্ট ফ্যান ঘুরছে, কোনো হাওয়া হালকা একটা হাওয়া, সেরকম গায়ে হাওয়াও লাগছে না। উনি বলছেন একেতে বাইরে এরকম ঠক ঠক আওয়াজ, ওপরে ফ্যানটা প্রায় বন্ধ হওয়ার মতন হয়ে গেল। এভাবে কি করে থাকবো আমি সারাটা রাত? এরকমভাবে কোনো মানুষ পারে? এই জন্য জামাই আদর করে শুয়ে রেখেছে। তারপর ওনার একটু হালকা করে চোখটা গেল ওপর দিকে, পাখার দিকে। পাখার দিকে চোখটা যখন ওনার গেল, উনি দেখছেন জাস্ট একটা হালকা, প্রথমে উনি দেখলেন একটা সাদা আবছা ছায়ার মতো ছায়া, জাস্ট হালকা। উনি ভাবলেন বাইরে থেকে লাইট পড়ে, কাঁচ দিয়ে লাইট এসে বোধহয় একটা ছায়া হচ্ছে। তখনও উনি কিচ্ছু খেয়াল করেননি, আবার চোখ বন্ধ করে। তারপরে আবার কি একটা এরকম একটা শব্দ হতেই পাট করে উনি উপর দিকে তাকিয়েছেন। তাকিয়ে দেখছেন সাদা ওটা একটা কাপড় জাতীয় কিছু পরা একটা পা, বেশ ফর্সা মানুষের পা, রীতিমতো দুলছে পাটা ওনার মাথার ওপর। আর যখন পায়ের মালিকের দিকে দেখি পাটা কার বলে উপর দিকে তাকাচ্ছেন, দেখে একটা লোক, মানে জাস্ট গলায় দড়ি দিলে যেরকম মানুষের চোখটা বেরিয়ে যায়, মুখ থেকে লাল পড়ছে, ঠিক সেরকম একটা মুখ। আর সেই মুখ থেকে ওরকম এরকম আওয়াজটা বেরোচ্ছে, মানে যেন সে আওয়াজ করে ডাকছে। এই দৃশ্য দেখার পর ওনার আর কিচ্ছু মনে নেই, কারণ এই দৃশ্য দেখার পর উনি যদি বলতেন আমি এটা ওটা দেখেছি, আমি অন্তত বিশ্বাস করতাম না, টু বি ভেরি অনেস্ট। উনি এর সেন্স হারিয়ে যায়। পরের দিন দরজায় লোকটা, যে বাড়ির মালিক, আওয়াজ করেছে, এ করেছে, দেখছে দরজা কেউ খুলছে না। তারপর সে আবার ভয়ে ভয়ে 2-4টে পাড়ার লোক জড়ো করে নিয়ে এসছে, এনে দরজা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলেছে। যদি কিছু হয় তখন ওরা বলবে কি ফেঁসে যাবে, বিদেশে যাওয়া 12টা বেজে যাবে সারা জীবনের মতো। তো খুলে যখন ঢুকেছে, পাড়ার লোকটোক নিয়ে 2-4 জনকে নিয়ে ঢুকেছে, দেখছে লোকটা খাট থেকে, মানে বলেছে উনি পরে যেটা শুনেছিলেন, খাট থেকে মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে, একদম পেছন থেকে মুখ থুবড়ে খাট থেকে পড়ে আছে। কি করে এটা পড়ে গেছিল সেটা জানা যায়নি, পড়ে গেছে। এসে সমস্ত জল টল দিয়ে লোকগুলো তুললো। তো পাড়ার লোকেদের সঙ্গে ওই লোকটার বেশ বচসা হচ্ছে। যখন ওনার সেন্সটা আস্তে আস্তে ফিরছে, উনি দেখছেন ওনাকে ঘিরে বেশ কিছু লোক জমায়েত হচ্ছে ঘরের মধ্যে, আর ওনাকে বেশ দোষ দিচ্ছে যে বাড়ির মালিক, যে আপনি এরম একটা লোককে এরম রেখেছিলেন, আপনি জানেন বাড়িটায় প্রবলেম আছে। এই কথাগুলো শুনছেন, ওনার আস্তে আস্তে সেন্সটা ফিরছে একটা ঘোরের মধ্যে। একদম এরকম করেন আজকে কিছু হয়ে গেলে একটা পুলিশ কেস হয়ে যাবে, মানে এরকম লোকের মধ্যে একটা গুঞ্জন চলছে। তখন আস্তে আস্তে বললো, দাদা আপনার কি হয়েছে, কোথায় থাকেন, কীভাবে এসছেন, সমস্ত বলা হলো। ওনার এজেন্সিকে খবর দেওয়া হলো, পাড়ার লোকেরাই খবর দিল। আর এই যে বাড়ির মালিক, তাকে তো যাচ্ছে তাই বললো, যেইভাবে আপনি লোকটোক নিয়ে আসছেন, লোকেরা ভয় পাচ্ছে, এই নিয়ে 3টে ঘটনা ঘটলো। এবার কিছু হলে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না, না পাড়ায় শুধু শুধু একটা ফালতু একটা হয়ে যাবে।
তারপর এজেন্সিতে খবর দেওয়ার পর এজেন্সি থেকে গাড়ি পাঠানো হলো, সে গাড়িতে করে ওনাকে নিয়ে গিয়ে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয় এবং ট্রিটমেন্টের দায়িত্ব এই লোকটাই নেয়। পরবর্তীকালে অনেক দিন ওনার চিকিৎসা চলেছিল, কারণ একটা ওনার নার্ভের প্রবলেম এসে দাঁড়িয়েছিল এবং কলকাতার একটা বিখ্যাত সরকারি হাসপাতাল, আমি নাম নিচ্ছি না, সেখানে নার্ভের ডিপার্টমেন্টে, নিউরোলজি ডিপার্টমেন্টে বহুদিন উনি চিকিৎসা করিয়েছেন। তারপর থেকে ওনার বাঁ হাতটা থক ঠক ঠক করে কাঁপে সব সময়। এখন উনি অনেক দিন ওষুধ খেয়ে খেয়ে উনি ভালো আছেন। এটা একটা সত্যি ঘটনা। আশা করি এটা শোনার পর মনে হবে না আমি কোনো মিথ্যা কথা বলছি বা ওই ভদ্রলোক কোনো মিথ্যে গল্প দিয়েছেন। কিছু ঘটনা শুনলেই বোঝা যায় এগুলো সত্যি ঘটনা। তারপরে যেটা উনি জেনেছিলেন এজেন্সির কাছে, যে দাদা আমি গরিব মানুষ, টাকার জন্য বলেছি বলে আপনি এরকম একটা বাড়িতে পাঠাবেন? এজেন্সির লোক বলে, কেন আমি তো আপনাকে বলেছিলাম সেরকম কাজ নেই, আপনি তো জোর করে গেলেন। বলে গেছি ঠিক আছে, আপনি তো বলবেন বাড়িটায় প্রবলেম আছে, এরম এরম ব্যাপার, তো বাড়ির মালিক রাত্রে থাকবে না, এইসব তো আপনি বলেননি। বলে আমি যদি বলতাম তাহলে তো আপনি যেতেন না। যাই হোক, এভাবে বিবাদ হতে হতে পরে উনি কিছু বলেননি। ওইখানে আর একটা যে লোক গেছিল, মানে যে ফিরে এসেছে, তার সঙ্গে উনি কন্ট্যাক্ট করেন যে ভাই তুই কেন চলে এসেছিলিস, তুই তোরটা আগে বল, তারপর আমি আমারটা বলছি। সেই লোকটি বলে যে দেখো আমি তো প্রচুর ভয় পেয়েছিলাম, প্রচুর কাণ্ড কারখানা হয়েছিল, তবে আমি 2 ঘন্টার বেশি ছিলাম না, আমি রাত্রিবেলা একদম জাস্ট চেঁচামেচি করে বেরিয়ে চলে এসেছিলাম, ভদ্রলোক তখনও বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু তুমি? বলে আমি তো সারা রাত ছিলাম। বলে ওরে বাবা, তুই বেঁচে গেছো তারপরও, থাকার পরও? ওই বাড়ির সম্পর্কে যেটুকু ওই ছেলেটি, আরেকটি যে ছেলে, সে জানতে পেরেছিল পাড়া থেকে যে এই বাড়ির যে ভদ্রলোক, মানে যে ভদ্রলোক উনি বাড়ি বিক্রি করার জন্য চেষ্টা করছেন, বাড়িটা ওনার পূর্বপুরুষের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই ভদ্রলোকের একটা কাকা ছিল, কাকাটি অবিবাহিত এবং ওনার একটু মাথার প্রবলেম ছিল, যার জন্য উনি বিয়ে থা করেননি এবং ওইখানে থাকতো। তারপরে এই ভদ্রলোক যখন ওনার বাবা মা ওরা সবাই যখন বিদেশ চলে গেছিলো, ও নিজে একা থাকতো, ওর লোকজন ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল, ওরা সবাই দেখাশোনা করতো। তারপর নানা রকম প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, রিলেটিভরা আসতো, খোঁজ খবর নিত, এরাও মাঝে মাঝে বিদেশ থেকে বছরে একবার আসতো। তো যাই হোক, একটা ওরকম মানসিক ভারসাম্যহীন মানুষ, তারপর ফাঁকা বাড়ি। পরবর্তীকালে কি হয়, ভদ্রলোক গলায় দড়ি দেয়, দিয়ে আত্মহত্যা করে। তো আত্মহত্যা করার পর, এটা জানার পর বাড়িটা চট করে বিক্রি হচ্ছিল না। তারপর যখন উনি ভদ্রলোক একদম পাকাপাকিভাবে আমেরিকা থেকে চলে আসেন, যে না আমি এখানে থাকি কিছুদিন, দরকার হলে 6 মাস 8 মাস থাকি, বাড়িটাকে বিক্রি করে একদম ঝামেলা মিটিয়ে আমি একবারে আমার আমেরিকাতে ফিরব। সেখানে উনি একটা রাত থেকে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। উনি এমন কিছু ভয় পান, যার পরে উনি এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে বলেন আমি সিকিউরিটি গার্ড হায়ার করতে চাই আমার বাড়ির জন্য। সেই থেকে সিকিউরিটি গার্ডের গল্প শুরু, এবং যেই যায় কেউ 1 ঘন্টা থাকে, কেউ 2 ঘন্টা থাকে। এই ভদ্রলোকই সারা রাত থেকেছিলেন, এটা আলটিমেট, বাকি সবাই এতক্ষণ কেউ থাকতে পারে না। এইরকম প্রবলেমটা উনি যখন এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন, উনি কিচ্ছু বলেননি, স্বাভাবিকভাবে উনি চেপে গিয়েই নিয়েছিলেন, জাস্ট আমি বাড়িতে একা থাকবো, বিদেশ থেকে এসেছি, এইসব বলে উনি সিকিউরিটি গার্ড হায়ার করেছিলেন। আর এজেন্সিও অত খুঁটিয়ে তখন দেখেনি। এইরকমভাবে ঘটনাটা ঘটে। তারপর থেকে বাড়িটার কি হলো, লোকটা বিক্রি করতে পারলো কি না কিছু জানা যায় না, কারণ ওই বাড়ি বিক্রি হওয়া এত সহজে সম্ভব না, কারণ পাড়ার লোকেরা সবাই জানে কেউ কিনতে এলেই পাড়ার লোকেরাই ভাঙচি দিয়ে দেবে। এই ছিল আজকের জীবনদাস বাবুর ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের এক ফোঁটাও ভয় লেগে থাকে, তোমরা লাইক করে অন্তত দিও। যাদের কমেন্ট করতে সমস্যা হচ্ছে, করো না, লাইক করে দিও। আর প্লিজ এটা সত্যি ঘটনা কি না, বা ধুর এরম হতে পারে কিনা, এই ধরনের কমেন্ট করো না। অলৌকিক মানেই যেটা হয় না, যেটা আমাদের বাস্তবে আমাদের চারপাশে ঘটে না, তাই কিন্তু অলৌকিক। যদি আমি রেগুলারলি এই ধরনের ঘটনার সামনাসামনি আমরা হতাম, তাহলে অলৌকিক ওয়ার্ডটা ইউজ করা হতো না। কিন্তু কিছু ঘটনা থাকে, যেমন আজকের ঘটনাটা, সেগুলো শুনলে বোঝা যায় এগুলো সত্যি, এগুলো মিথ্যে ঘটনা নয়। আর জীবনবাবুর মতন মানুষেরা এই ধরনের গল্প বলে ওনাদের কোনো লাভ নেই, কারণ ওনারা টিপিক্যাল খেটে খাওয়া শ্রেণীর মানুষ। এইসব গল্প বলে ওনাদের কোনো উপকার হবে না। তো এই ছিল আজকের ঘটনা।
তোমরাও যারা অলৌকিক জোনে ঘটনা পাঠাতে চাও, তোমাদের নিজেদের ঘটনা হতে পারে বা তোমাদের চেনা পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, অবশ্যই শেয়ার করো। আমার মেল আইডি দেখতেই পাচ্ছ, স্ক্রিনে যাচ্ছে। আজকে এখানেই শেষ করছি। আজকে খুব সিম্পলভাবে গল্পটা বললাম, কেন উনি আমাকে ভয়েস করে পাঠিয়েছিলেন, তো আমি নিজের মতন করেই জিনিসটা বলে দিলাম। কেমন লাগলো প্লিজ জানিও, আর এভাবেই তোমরা সঙ্গে থেকো আগামী দিনগুলোতেও। ধন্যবাদ।